আওয়ামী লীগের শাসনামলে আমরা দেখেছি যে শিক্ষা ব্যবস্থা কিভাবে ভেঙে পড়েছে। আমি খুব সবিস্তারিত আপনার কাছ থেকে শুনতে চাইবো যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার নেপথ্যে প্রকৃত অপরাধী কে এবং তিনি কি কি করেছেন। আমার মেয়াদ শেষ হওয়ার 6 মাস আগে আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমাদের সম্মানীয় রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল সহ একটা প্রেস কনফারেন্সের আয়োজন করেছিলাম। প্রায় 12-14টি ইলেকট্রনিক মিডিয়া ছিল, সেখানে প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরাও ছিলেন, এবং আমি খোলামেলা ছেড়ে কেশে দায় এবং দায়িত্ব নিয়ে বলেছি যে এই সমগ্র শিক্ষা ব্যবস্থার এই যে অবস্থাটা এবং আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, এর সম্পূর্ণ দায় এবং দায়িত্ব তৎকালীন মাননীয় শিক্ষামন্ত্রী দীপু মনির। তার আশ্রয় প্রশ্রয় এবং আশকারায় এই পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং এটা নিরসন করা দরকার, জনসমক্ষে বিষয়টা নিয়ে আসা দরকার। আমার জানা মতে ব্রিটিশ আমল বলুন, পাকিস্তান আমল বলুন, বাংলাদেশ আমলে আজ পর্যন্ত কোনো সিটিং ভাইস চ্যান্সেলর, সিটিং শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে খোলামেলা এরকম বক্তব্য হাজির করেননি। এবং আমি মানসিক প্রস্তুতি নিয়েই গেছি যে আমার উপর নানানভাবে খড়গহস্ত হবেন তিনি, হ্যাকেল করার চেষ্টা করবেন এবং তার আশ্রয় প্রশ্রয় যারা আছে তাদের অ্যাক্টিভেট করবেন। আমি শুনেছি যে প্রায় শখানেক সংবাদ মাধ্যমের তার অনুরক্ত যারা ছিলেন তাদেরকে প্লেন চার্টার করে তিনি কাঠমান্ডু নিয়ে গিয়েছিলেন এবং বলা হয়েছিল ফিরে এসে তারা যাতে হাত খুলে নানানভাবে আমার ইমেজ টার্নিশ করবার চেষ্টা করে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে, কর্মকর্তাদের মধ্যে তার যে রেসপন্সাররা ছিল তাদেরকে তিনি উৎসাহিত করেছেন। তিনি ইউজিসিকে লেলিয়ে দিয়েছিলেন, আমি এই শব্দটাই ব্যবহার করলাম। এবং তৎকালীন তার সবচেয়ে আস্থাভাজন সদস্য যিনি ছিলেন প্রফেসর ডক্টর আলমগীর, তাকে নরমে গরমে যে ব্যাপারটি বললেন যে যদি দ্বিতীয় টার্মে এখানে থাকতে হয় তাহলে আমি যা চাই তাই করতে হবে, অর্থাৎ একটা মন গড়া প্রতিবেদন হাজির করতে হবে যাতে জনসমক্ষে হেয় প্রতিপাদন করা যায়। এবং ঠিক অবিকল তাই তাকে করতে হয়েছিল। এবং যেই তদন্ত কমিটিটা গঠন করে দেওয়া হয়েছিল কিন্তু 7বার চিঠি লিখে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে করেছে, কমিশন কিন্তু সেই তদন্ত কমিটি গঠন করেন। এবং পরবর্তীতে তার লোকজন নেটওয়ার্কে যারা ছিলেন দেখলেন যে এটা খুব একটা ধোপে টিকবে না, তখন আবার আইএমইডিকে দিয়ে একই জাতীয় আর একটি আপনার প্রতিবেদন হাজির করার চেষ্টা করেছেন। তবে ওটা অত স্ট্রেট হয়নি, স্ট্রেট জ্যাকেট। পরে তার নিয়ন্ত্রণাধীন শিক্ষা মন্ত্রণালয় থেকেও একই রকমের একটি প্রতিবেদন, এই যে ন্যারেটিভগুলো তৈরি করে সেগুলো আমাদের ঘাড়ে দিয়ে দেওয়ার জন্য দুদককে পর্যন্ত তিনি ইন্সপায়ার করেছেন। এবং বিষয়টা হচ্ছে কোনো আর্থিক অনিয়মের বিষয় নেই, বিষয়টা হচ্ছে এই যে আমরা এই প্রকল্প তার দায়িত্ব গ্রহণ করার আগের যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন তিনি একদিকে যেই নকশা অনুমোদিত হয়েছিল সেটা পরিবর্তন করে ফেলেছিলেন। এখন মাটির নিচে যেই ভিত সেটাই যদি আপনি পরিবর্তন করে দেন তখন আর বাকি তো কিছু অবশিষ্ট থাকে না, ওটার উপরেই আপনি কাজ করতে বাধা। দ্বিতীয়ত আপনার যে কনসালটেন্ট ছিলেন তার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, তিনি আগ্রহ ব্যক্ত করেছিলেন কাজ তো থামিয়ে রাখা যাবে না। আমাদের ছাত্রছাত্রীদের তারপরে বিদ্যার্থী সমাজের সবারই একটা আকাঙ্ক্ষা উত্তরের বাতিঘর, এখানে এই প্রকল্প 99 কোটি টাকার মতো সেটি সম্পন্ন করার জন্যে আমাদের অগ্রসর হতে হয়েছে। আমরা সবাইকে জানান দিয়েছি, পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি, সকল স্টেক হোল্ডারকে চিঠি দিয়ে বলেছি যে এখানে কাজ তো থামিয়ে ফার্দার কাজগুলো এইভাবেই করতে হবে। এবং তারপরেও সব জেনে শুনে দীপুমণি আমাদের কাজ আটকে দিলেন যাতে আপনার এটা সম্পূর্ণ না হয়। আমাদের কাছে অবশ্য যা টাকা ছিল আমরা পুরোটাই কিন্তু ট্রেজারিতে জমা দিয়ে দিয়েছি, রাখিনি স্যার বিশ্ববিদ্যালয়ের তহবিলে। এবং যাবতীয় হ্যাকেল করা যায় তার সর্বাত্মক প্রয়াস তিনি নিয়েছেন, কিন্তু শেষ অবধি আমরা প্রিভেল করেছি। এবং তার লোকজন কিন্তু ধরুন পপুলার গণমাধ্যমে আছে, তিনি একসময় ছাত্র ইউনিয়ন করতেন এবং তার সিম্পেথাইজাররা প্রথম আলোতে আছে,
টিআইবিতে আছে, তারপর দুদকে আছে, আইএমডিতে আছে, শিক্ষা মন্ত্রণালয়ে আছে। তাদের দিয়ে যত রকমভাবে পারা যায় বিতর্কিত করবার একটা চেষ্টা তিনি করছেন এখন জেলখানায় থেকে। এবং তিনি তার সবচেয়ে বড় যে হ্যাঞ্চম্যান ছিল সেলিম চেয়ারম্যান, তাকে তার পুত্র সহ গণপিটুনি তার ইঙ্গিতেই মেরে ফেলা হয়েছে যাতে রাজ সাক্ষী আর না থাকে। এই যে 7,000 কোটি টাকা যে তসরুপ করলেন আমাদের মেঘনার পক্ষ থেকে, আপনার তটরেখা জুড়ে যে বালু উত্তোলন করে বিক্রি করে দিলেন, তারপরে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে প্রকল্পটি পরে বাতিল হয়েছে জমি অধিগ্রহণ নিয়ে, সেটা নিয়ে বাদ সেধেছিলেন আমার মতো আপনার অঞ্জনা মজলিস, তাকে একদিনে ট্রান্সফার করে দিলেন নেত্রকোনায়। তারপর চাঁদপুর আওয়ামী লীগ যখন দায় এবং দায়িত্ব নিতে অস্বীকার করলো, এবং আমাদের সেই সময় সংবাদ মাধ্যমে যথেষ্ট সক্রিয় ছিলেন, একসময় সভাপতি ছিলেন প্রেস ক্লাবের, পরে মেম্বার পার্লামেন্ট হয়েছিলেন, তিনি যখন সোচ্চার হলেন, এই সব কিছু মিলিয়ে ব্যাপারটি দাঁড়ালো, আদালতের দৃষ্টি আকৃষ্ট হলো। আদালত দুদককে নির্দেশ প্রদান করাতে তখন শিক্ষা সচিব মহোদয় একটা তদন্ত কমিটি করলেন একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে। এই ঘটনার জাহাজানি হওয়ার পর তিনি তার প্রভাব খাটিয়ে দীপুমণি পরের দিনই শিক্ষা সচিবকে ট্রান্সফার করে দিলেন যাতে এটাও তৃতীয় যায়। এই হচ্ছে দীপুমণির কায় কারবার, এবং তিনি এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার একেবারে চূড়ান্ত যা যা করা দরকার সবই করেছেন। তার ধারাবাহিকতা প্রবর্তন নভেল এর মধ্যে যুক্ত হয়েছেন, এবং সেই লিগ্যাসি একেবারে যে বিদায় নিয়েছে সেটা ভাবার কোনো কারণ নেই। সেলিম চেয়ারম্যান এবং তার ছেলে শান্ত, চিত্রনায়ক শান্ত, তাকে হত্যা করা হয়েছে, এর পিছনে সরাসরি দীপুমণির হাত রয়েছে বলে আপনি অভিযোগ তুলেছেন। মানে রাজ সাক্ষী যাতে না থাকে, মানে 7,000 কোটি টাকার বালু খেকো হওয়ার যেই বিষয়টা, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য দীপুমণি এটি করিয়েছেন বলে আপনি অভিযোগ করছেন। কারণ হচ্ছে যতগুলো ডিও ইস্যু হয়েছে সবই কিন্তু দীপুমণির স্বাক্ষরে। রাইট, আপনি দায় এড়াবেন কি করে? এবং আমাদের যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যে প্রকল্পে যে অচল অবস্থা, সেটাও দায় দায়িত্ব সম্পূর্ণ তার, যেহেতু তিনি তৎকালীন যেহেতু আমরা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছি, সেই কারণে তিনি তার প্রতিহিংসা চরিতার্থ করার চিন্তা থেকে আমাদের প্রকল্পটি আটকে দিয়েছে। অভিযোগও এসেছে দীপুমণির ভাই সম্পর্কে, আমি তার সম্পর্কে একটু জানতে চাই। দেখুন, সহদর তিনিও পেশায় ডাক্তার, এবং ওয়াদুদ ভালো নাম, ডাক নাম টিপু। তো চাঁদপুরের লোকজন মজা করে তাকে টিপুমণি হিসেবে অভিহিত করতেন। এবং তিনি এতই মানে দৃষ্টি নজর কাড়া হয়ে গিয়েছিলেন যে সরকারি জমি দখল করে তিনি বিশাল এলাকা জুড়ে তার নিজের নামে টিপুনগর স্থাপন করেছিলেন, যেটা আসলেই ন্যাক্কারজনক একটি ঘটনা। এবং এটা আপনার সরকারের তাবে নিয়ে আসাটা অনতিবিলম্বে প্রয়োজন। তিনি 400 কোটি টাকার যে স্ক্যামটা শিক্ষা মন্ত্রণালয়, যে কারণে সচিব মহোদয়কে সরে যেতে হলো, সেটাও কিন্তু ইনভেস্টিগেশন হওয়া দরকার। তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে মনে করেন? আমি তো মনে করি যে এই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রকল্পটি যে মুখ থুবড়ে পড়লো, এর দায় তিনি এড়াতে পারেন না। তিনি তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে আমাদের প্রকল্প যাতে অচল অবস্থা তৈরি হয় সেটা নিশ্চিত করার চেষ্টা করেছেন, অপব্যবহার করেছেন তার ক্ষমতার। তিনি দায় আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী এবং আমাদের প্রশাসনের উপর চাপানোর চেষ্টা করেছেন। তিনি আইএমডিকে প্রভাবিত করেছেন, তিনি তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রভাবিত করেছেন, তিনি ইউজিসির কর্মকর্তাদের প্রভাবিত করেছেন। আপনার ফেরদৌস সাহেব যিনি মেম্বার ছিলেন সেই কমিটি, দুর্গা রানী যিনি সার্বিক দায়িত্ব পালন করেছেন, কিংবা আলমগীর সাহেব যিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন সেই তদন্ত কমিটি, সেখানে গ্রস ভায়োলেশন হয়েছে। এবং সেই ন্যারেটিভের আবার রেফারেন্স দিয়ে আপনার পরবর্তীতে দীপুমণির প্রভাবিত যে রিপোর্টগুলো, সেগুলোর রেফারেন্স দিয়ে প্রথম আলোকে দিয়ে স্টোরি করানোর চেষ্টা করেছে। এখন ধরুন আমরা এটা প্রতিবাদ করেছি, রিজয়েন্ডার প্রদান করেছি, তখন প্রথম আলো ওই আপনার দীপুমণির প্রভাবিত রিপোর্টগুলো কোটেশন হাজির করেছে। তো এটা তো প্রথম আলো এক ধরনের, আমি বলবো, অনধিকার চর্চা করেছে এবং দীপুমণির পক্ষ অবলম্বন করছে, তাকে প্রোটেক্ট করবার চেষ্টা করেছে। এবং তার ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয় পরে আপনার ওই আইএমডি রেফারেন্স দিয়ে
সেই বিষয়টা দুদকের দিকে ঠেলে দিয়েছে। অর্থাৎ দায় কিন্তু দীপুমণিকে নিতে হবে। দীপুমণিকে বাদ দিয়ে আপনার যদি কোনো কিছু করবার চেষ্টা করা হয়, সেটা হবে আমাদের এক ধরনের বৈষম্য।